105 বলে 112 রানের এক অসাধারণ ইনিংস। পরে টম ল্যাথামের 76 বলে 55 রানের ইনিংস। এই দুই ইনিংসের মধ্য দিয়ে নিউজিল্যান্ড তাদের সেমিফাইনালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর সেমিফাইনালের যে জায়গাটি সেটি পুরো দখল করে নিল। আজকের এই বাংলাদেশের সঙ্গে জয়লাভ করার সাথে সাথেই তারা গ্রুপ ওয়ানের টপ স্পটে এখন নিউজিল্যান্ড, দ্বিতীয় স্পটে রয়েছে ইন্ডিয়া, ভারত। তো গ্রুপ এ থেকে পরপর যে দুটি টিম সেমিফাইনালে যাবে সেটি হলো নিউজিল্যান্ড এবং ভারত, যা কনফার্ম হয়ে গেল আজকে বাংলাদেশকে হারানোর সাথে সাথেই। তো চলো তোমাদেরকে আজকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ম্যাচের পুরো বিশ্লেষণটা আজকে আমরা তুলে ধরি। তো তোমাদেরকে প্রথমে যাতে আমি বলে রাখি, প্রথমে বাংলাদেশ আজ প্রথমে ব্যাট করে 236 রান 9 উইকেটে তোলে 50 ওভারে। তার পরিপ্রেক্ষিতে 46 ওভার 1 বলে নিউজিল্যান্ড 240 রান করে দেয় 5 উইকেটে। এই ম্যাচে বাংলাদেশ 5 উইকেটে হেরে যায়। এই ম্যাচের বাংলাদেশের দিক থেকে যদি বলা যায় তাহলে উল্লেখযোগ্য রান করেছেন নাজমুল হাসান শান্ত, ক্যাপ্টেন, 110 বলে 77, জাকের আলী 55 বলে 45, পরে রিশাদ হাসান 25 বলে 26। অন্যদিকে যদি দেখি তাহলে নিউজিল্যান্ডের বোলিংয়ে ব্রেসওয়েল বরাবরের মতো 26 বলে তিনি 4 উইকেট নিয়েছেন, রুরকি 48 বলে 2 উইকেট এবং কেলি জেমিসন 48 বলে 1 উইকেট। পরে তাদের ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্রা তিনি 105 বলে 112 রানে একটি অসাধারণ সেঞ্চুরি করেন। তার সঙ্গে টম ল্যাথামের 76 বলে 55 রানের এক অসাধারণ, তিনি একটা অসাধারণ ইনিংস খেলার পর তাদের রান তুলতে খুব একটা বেশি সুবিধা হয়নি। তবে এবার শুরু করা যাক এই ম্যাচের কি প্লাস পয়েন্ট এবং মাইনাস বাংলাদেশের। তো শুরুতে আমি বলি বাংলাদেশের জন্যে, বাংলাদেশের যে প্রথম থেকেই টপ ফর্মে যে গত ম্যাচটি ছিল বাংলাদেশের ইন্ডিয়ার সঙ্গে, সেটি ছিল ভারতের সঙ্গে দুবাইয়ে। তো দুবাইয়ের পিচ তো একটু স্লো পিচ, সেখানে একটু মানা যায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের রান হয়েছিল 228। তো সেখানে সেখানেও রান কম ছিল, কিন্তু সেখানে 228 করেছিল, সেটা মোটামুটি মানা যায়। তাও ভারত সেটা তুলতে যথেষ্ট বেগ পেতেছিল। 46 ওভারে ভারত সেই রানটা তুলেছিল, তোমার মনে যদি থাকে তোমাদের। কিন্তু এখন রাওয়ালপিন্ডি, এই ম্যাচটা হলো আজকে রাওয়ালপিন্ডিতে। রাওয়ালপিন্ডির মাঠ অতটা দুবাইয়ের মতো অত স্লো পিচ না, এখানে যথেষ্ট ভালোই রান ওঠে। এখানকার যে অ্যাভারেজ পার স্কোর সেটা দুবাইয়ের থেকে অনেক বেশি। তো সেখানে যখনই 236 রান একটা নিউজিল্যান্ডের মতো টিমের বিরুদ্ধে তুমি রান করছো, তবে অবশ্যই তোমার এটা সেই পার পর্যন্ত তোমার রান ওঠেনি। তো এখানে প্রথমেই একটা ধাক্কা খেয়ে যে মাইনাস পয়েন্টে চলে আসে, সেখানে নিউজিল্যান্ডের বোলারদের দিকে কৃতিত্ব দিতেই হয়। তবে আমি নিউজিল্যান্ডের বোলারদের কৃতিত্ব থেকে বাংলাদেশের যে টিমের প্লেয়ার আছে তাদের, মানে তাদের অফ ফর্ম, তাদের আর বাংলাদেশের ফিল্ডিং, এগুলো আমি বেশি দোষ দেব। কারণ আজকের ম্যাচে যদি তোমরা দেখি তাহলে প্রথমে ব্যাটিংয়ে যদি তোমাদেরকে দেখাই, তাহলে এখানে তোমরা দেখতে পাবে যে প্রথমে বাংলাদেশ ব্যাট করতে এসেছে আজকে তানজিদ হাসান 24 বল, নাজমুল হোসেন শান্ত 77 ওপেনার নামে, এবং দুজনে প্রথম উইকেট যখন পড়ে তখন বাংলাদেশের রান ছিল 45 রানে 1 উইকেটে এবং 9 নম্বর ওভারে প্রথম উইকেট। এবং ভারতের সঙ্গেও প্রথম ম্যাচে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রথম উইকেট পড়ে নবম ওভারে, যখন স্পিনার ফার্স্ট চেঞ্জ, যখন স্পিনার ঢোকে সেই সময়। তো বাংলাদেশের ব্যাটসম্যানদের এখন একটা যেটা সমস্যা পুরো হয়ে গেছে, সেটা স্পিনার এরা খেলতে পারছে না। স্পিনার হোক কিংবা মিস্ট্রি স্পিনার হোক, এদের খেলতে অসুবিধা হচ্ছে। আর বাংলাদেশের এখন যে টিমের আছে বর্তমান অবস্থা, তাতে যে ওদের টপ সাকিব আর যাওয়াতে সেখানে গ্যাপ এখনও পূরণ হওয়ার মতো সময় লাগবে। কিন্তু যারা আছে তারা ফর্মে। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ তিনিও ফর্মে নেই। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ তো পুরো টিমের এখন বোঝা হয়ে গেছেন। অনেক দিন ধরে রানে নেই, ফর্মে নেই, তারপরেও একের পর ম্যাচ, ম্যাচের পর ম্যাচ তাদেরকে সুযোগ দেওয়া হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ফল আসছে না। পুরো ফ্লপ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুজন পুরো ফ্লপ, পুরো খেলতে একটি ম্যাচও খেলতে পারলো না। তারপরে যদি আমরা তোমার দেখি যে ওপেনিং জুটি নিয়ে বাংলাদেশের একটা সমস্যা, সৌম্য সরকার যে গত ম্যাচে খেলেছিল আজ তাকে নেয়নি। তো সৌম্য সরকার যেহেতু মাঝে দেখা গেছে তিনি ফিল্ডিং করতে এসেছিলেন, তো তার দ্বারা বোঝা যায় তিনি চোটের কারণে বাইরে ছিলেন না, হয়তো তিনি এমনি জায়গা বসানো হয়েছে। তো যাই হোক, তো এখন যে গত ম্যাচে দেখা গেলো যেই স্পিন এসে বাংলাদেশের প্লেয়ার আউট হতে শুরু করেছে, এখনকার সেম ব্রেসওয়েল যে একটা নিউজিল্যান্ডের প্লেয়ার, সে এশিয়ার মাটিতে এসে স্পিনে এশিয়ার টিমকে কাবু করে দিচ্ছে। তাহলেই বোঝা যায় যে এখানে পাকিস্তানের যা অবস্থা, বাংলাদেশের অবস্থা। সেই জন্য আমি পাকিস্তান এবং বাংলাদেশকে দুটো একই ক্যাটাগরির মধ্যে রাখছি। দুটো টিমের একই অবস্থা, তাদের কোনো প্ল্যানিং নেই, না কোনো প্ল্যানিং করে গেছে। বাংলাদেশের খেলা দেখে টোটালি আমার একদম মনে হয়নি এখানে ক্যাপ্টেনের কোনো প্ল্যান আছে কি নেই, কোনো প্ল্যান নেই।
না কোনো ব্যাটিংয়ের মধ্যে প্ল্যান আছে না রিশাদ হোসেনকে আজকে নিয়ে এসছে প্রায় 20-25 ওভার পরে। এত লেট কেন রে ভাই? রান তো হয়েছে 236। তো তোর অবশ্যই সেখানে আউট করার জন্য যেতে হবে। তো 236 টার্গেট দিয়ে তোমার যে বেস্ট স্পিনার টিমের, তাকে তুমি নিয়ে আসছো 25 ওভারের পরে, এটা কি, এটা কোনো যুক্তি হয়? তো এই সব কিছু খামখেয়ালিপনা। তারপরে ফিল্ডিংয়ের যা অবস্থা, রাচিন রবীন্দ্রার ক্যাচ ফেলে দেওয়া যে কতটা হতে পারে, সেটা বাংলাদেশের প্লেয়াররা আজ হাড়ে হাড়ে টের পেয়ে গেছে, এবং সেটাই হয়েছে। ক্যাচ মিস করা, যে রাচিন রবীন্দ্রার মতো একটা ট্যালেন্টেড প্লেয়ারের ক্যাচ মিস করা যে কত রকমে কত ম্যাচকে যে কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে, আজকে তার চাক্ষুষ প্রমাণ দেখিয়ে দিল। বাংলাদেশের আজকে অনেকদিন মনে থাকবে তার এই ইনিংস। তো তারপরে এই বাংলাদেশের প্রথম কারণ হচ্ছে যে এদের স্পিনিং খেলার মতো ব্যাটসম্যান এরকম নেই। আগে যারা ছিল মোটামুটি, মুশফিক নেই ফর্মে, মাহমুদুল্লাহ, মুশফিক, স্পেশালি মুশফিক এবং সাকিব আল হাসান, এই দুজনে বাংলাদেশের, মানে আমি মনে করি স্পিন, এরা দুজন ভালো খেলে। তার মধ্যে সাকিব তো নেই, এখন আছে মুশফিক যেহেতু অফ ফর্ম। তো এখন বাংলাদেশে যে বাকি যেগুলো আছে এরা মানে স্পিন খেলার মতো কোনো নেই তাদের। স্পিন তারা মোটামুটি খেলতেই পারবে না, এরকম ব্যাপার একটা। স্পিন যারা চোখে দেখেনি, মিস্ট্রি স্পিনে আসলেই তাদের হাত পা সব গুটিয়ে বসে থাকলো। প্রথমে ওপেনার নিয়েও বাংলাদেশের একটু সমস্যা। আজ একে কালো কে, এই ওপরে নিচে করতে করতে ব্যাটিং অর্ডার কারোর কোনো ফিক্স নেই। ঠিক আছে, তো এই সব কিছু, সব দিক দিয়ে ওভারঅল ভাবতে গেলে ব্যাটিং অদক্ষতা 1 নম্বর, দ্বিতীয় হচ্ছে ফিল্ডিং, আর তৃতীয় হচ্ছে যে বোলিং ইউটিলাইজ করা। বোলিং ঠিকমতো, যখন নিউজিল্যান্ড ব্যাট করতে আসে, তখন প্রথমে যে নাহিদ রানা উইকেট তুলে নেয় এবং তাসকিন আহমেদ 2টো উইকেট তুলে নেয়, তখন থেকে দরকার ছিল আরও এটিকে আরও টাইট করে দেওয়া, কিন্তু সেটা করেনি। তো তোমরা দেখবে প্রথমে নিউজিল্যান্ড যখন ব্যাটিং করতে আসে, তখন ব্যাটিংয়ে প্রথমেই উইল ইয়াং গত ম্যাচে সেঞ্চুরি করেছিল। উইল ইয়াং, সে 0 রানে আউট। তারপরে ডেভিন কনওয়ে, সে 30 রান করেছিল। তারপরে কেন উইলিয়ামসন আবার ফ্লপ, 5 রান। গত ম্যাচে তিনি করেছেন 6 রান, আজকে করেছেন 5 রান। তো প্রথম 2 উইকেট, তোর 15 রানে 2 উইকেট পড়ে যাওয়ার পর একটা ভালো স্টার্ট পেয়ে গেছিল। কিন্তু তারপর থেকে ক্যাপ্টেনের ফিল্ডিং দেখে মনে হলো না যে তিনি এটাকে অ্যাটাকিং মোডে দেখলাম না। যে স্লিপ টিপ লাগিয়ে পাশে শর্ট ফিল্ডার লাগিয়ে যে তাদেরকে কোনো রকমের একটা করবে, সেরকম দেখলাম না। তো এই সব কিছু অদক্ষ ক্যাপ্টেন্সি। তারপরে কিন্তু বাংলাদেশ বোলাররা, যদিও আজকে বোলারদের কোনো দোষ নেই আমার মতে, বোলাররা যথেষ্ট ভালো ট্রাই করেছে, কিন্তু ফিল্ডিং যদি সাথ না দেয় তাহলে বোলাররা কী করবে? ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ মিস, ফিল্ডিং মিস। তারপরে তোমার রিশাদ হাসানকে পরে নিয়ে আসা, যদিও আজকে 1 উইকেট পেয়েছেন কিন্তু রানও খেয়েছেন, কিন্তু আমার মনে হয় রিশাদকে অনেক, মেহেদী হাসানের পরেই ওকে নিয়ে আসার দরকার ছিল। স্পিন যেহেতু তোমার মেন অ্যাটাক, তো স্পিন দিয়ে অ্যাটাক করো, কিন্তু সেটা করেনি। তো এইসব কারণের জন্য বাংলাদেশের আজকে হারতে হলো, এবং বাংলাদেশ হারার সঙ্গে সঙ্গে সে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। এরপরে বাংলাদেশের সঙ্গে ম্যাচ আছে আই থিঙ্ক পাকিস্তান, যেটা একটা সম্মানের লড়াই। এরপরে পাকিস্তান জিতলে পাকিস্তানের একটু বাজবে, বাংলাদেশ যদি জিতে বাংলাদেশ জিতবে, আর কিছুই না, ফর্মালিটি। তারপরে নেক্সট ম্যাচ হচ্ছে ইন্ডিয়া আর নিউজিল্যান্ড। সেখানে টপ স্পট কে নেবে সেটা নিয়ে ওই ম্যাচ নির্ধারণ করবে। যে জিতবে সে 1 নম্বর, গ্রুপের 1 নম্বরে যাবে, যে হারবে সে গ্রুপের 2 নম্বরে যাবে। তো ইন্ডিয়া ডেফিনেটলি এখানে ট্রাই করবে সে নাম্বার 1 স্পট ধরে রাখার জন্য। তবে নিউজিল্যান্ডও ছেড়ে দেওয়ার পাত্র নয়। নিউজিল্যান্ড যে ফর্মে আছে, যে তাদের যে স্পিনিং ডিপার্টমেন্ট যেভাবে বল করছে, ফাস্ট বোলিং, স্পিনিং, আর তাদের ফিল্ডিং নিয়ে তো কোনো কথাই হবে না। ফিল্ডিংয়েই তো ওরা 50 রান বাঁচিয়ে দেবে। তো এই সব দিক দিয়ে ভাবতে গেলে একটা হাড্ডাহাড্ডি লড়াই আশা করছি সামনের ম্যাচে ইন্ডিয়ার সঙ্গে। আর যে বাংলাদেশ এবং পাকিস্তানের যে ম্যাচটি হবে, সেটা তো আমার মনে হয় না সেটার কোনো ভ্যালু আছে। এখন নিজেদের মর্যাদার খাতিরে খেলবে, নিজেদের জন্যে, সেটা আলাদা কথা। তবে বাংলাদেশের যা টিম, এখন দেখা যাক দুজনের কীরকম চলে। তবে আমরা দেখে আশা করে বোঝাচ্ছি ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের যে ম্যাচটি হবে সেটা নিয়ে। তো তো এখন আমি নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের দিকে আসি। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে তোমরা জানো যে হ্যাঁ, কেইন উইলিয়ামসন এবং উইলিয়াং আজ খেলতে পারেনি। তারপরে ডেভিন কনওয়ের সঙ্গে রচিন রবীন্দ্রার একটা ভালো জুটি বাঁধে, এবং তারা প্রায় 50 রানে একটা জুটি বাঁধার পর 72 রানে ডেভিড কনওয়ে আউট হয়ে যায়। তারপরে তোমার আছে ল্যাথাম। এই যে ল্যাথাম গত ম্যাচে ভালো খেলেছিল, আজকের ম্যাচে কোনোই নেই। এই ল্যাথাম আর রবীন্দ্রার জুটি তাদেরকে প্রায় তোমার প্রায় 130 রানে জুটি করে। এই জুটিতেই
পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাংলাদেশকে ম্যাচ থেকে বের করে দেয়। এবং তারা নিঃসন্দেহে কোনো মানে এত ক্লিন হিটার আমার মনে হয় লাথামের মতো বিশ্ব ক্রিকেটে খুব কমই আছে। নিউজিল্যান্ডের যেদিন থেকে প্লেয়ারটা এসছে সেদিন থেকেই তার খেলা এরকমই, সে মিডিল অর্ডারে খেলে এবং সে পুরো ক্লিন হিটার এবং হাতে মারও আছে। তো যাই হোক, এই দুজনে মিলেই তারা এই রানটা তুলে দেয় এবং 130 রান জুটি করার পর শেষ পর্যন্ত তারা 240 5 উইকেটে 46তম ওভারে 47তম ওভারে এই রান তুলে দেয়। তো যাই হোক, এই ম্যাচের সাথে সাথেই বাংলাদেশের আইসিসির যে গ্রুপ স্টেজ থেকে ছিটকে চলে গেল আজকে, এবং পাকিস্তান তো কালকেই চলে গেছে। আর এখন তো এই গ্রুপের মোটামুটি কনফার্ম হয়ে গেছে। এখন কালকের যে ম্যাচ হবে, কালকের ম্যাচেও মোটামুটি কালকে ম্যাচ হবে তোমার অস্ট্রেলিয়া এবং আহ, একটু বলে দিই, কালকে তোমার ম্যাচ আছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা, এটাও দুর্দান্ত ম্যাচ হবে। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা দুর্দান্ত ম্যাচ আছে, এবং তোমরা যদি প্রেডিকশন এখন উইন প্রবাবিলিটি দেখো, তাহলে দেখো অস্ট্রেলিয়া 56, সাউথ আফ্রিকা 44। দেয়ার ইজ নো সাচ এজ ডিফারেন্সেস। তবে আমার মনে হয় অস্ট্রেলিয়াকে 10% এগিয়ে রাখা খুব ভালো, কারণ ও যে ফর্মে আছে ভাই। তবে কি করে দেবে, কিন্তু আফ্রিকাকেও কোনো রকমেরই করা যাবে না। সাউথ আফ্রিকার ব্যাটিং নিয়ে আমার একটু সমস্যা আছে, যে তাদের ব্যাটিং এখনও মিডল অর্ডারে একটু নড়বড় নড়বড় করছে। তবুও অস্ট্রেলিয়ার তো ভাই অস্ট্রেলিয়াই, তখন দেখা যাক তাদের কি হয় কালকের ম্যাচে। আমি আশা করব অস্ট্রেলিয়া যদি কালকে জিতে যায়, কাল যে জিতবে সে সেই ফাইনাল কনফার্ম করবে। যদি অস্ট্রেলিয়া জিতে অস্ট্রেলিয়া কনফার্ম, আর যদি সাউথ আফ্রিকা জিতে সাউথ আফ্রিকা কনফার্ম। তো এই, তো আজকের আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে ব্রেসওয়েল। এই ব্রেসওয়েলের বল তোমাদের কাকে বলে? ব্রেসওয়েল আজ মোট এই 178টি বল করেছেন ব্রেসওয়েল। সরি, ব্রেসওয়েল আজকে নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশ ফেলেছে প্রায় 178টি ডট বল। 178টি ডট বল যদি খেলে সেখানে রান কত আসতে পারে? সেখান থেকে বেশি অবশ্যই আসবে না, কারণ 178টি যদি ডট বল খেলো তাহলে ম্যাচের আর থাকি বাকি। তো এই 178টি ডট বলের মধ্যে ব্রেসওয়েলে করেছে 43টি, যা বাংলাদেশের, এবং তিনি 4টি উইকেটে তুলে নিয়েছেন। তো এই ব্রেসওয়েলকে খেলতেই বাংলাদেশের ব্যাটসম্যানরা হিমশিম খেয়ে গেছে এবং তাকে উইকেটও দিয়ে দিয়েছে। তারপরে এই ডটের পরে এখনকার ওয়ানডে ম্যাচ আর সেই ওয়ানডে ম্যাচ নেই, যে আগের মতো 15-20 ওভার ডট বল খেলবে, তারপরে সেখানে রান শেষের ওভারের মারধাড় হবে, রান টান হয়ে যাবে। কিন্তু না, সেটা হয়নি। তবে তা বাংলাদেশের যে দুটি প্লেয়ার, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ, যারা স্পিন মোটামুটি খেলতে পারে, এবং সেই দুটি প্লেয়ারই ফর্মে নেই। এবং এটাই বাংলাদেশের হারের আজকে মূল কারণ, যে বাংলাদেশের যে মিডিল অর্ডারের মানে যে স্তম্ভ দুই, তাদের মধ্যে কেউ চলছে না এখন। না ব্যাটিংয়ে তাদের রান আসছে না, এই জন্যেই বাংলাদেশের আরও রান কম হয়ে গেছে। উপর থেকে সেরকম মার কাটারি ব্যাটসম্যানও নেই যে সে 15 ওভারে মানে 100-র উপরে রান করে দেবে, কি 10 ওভারে 70-80 রান বানিয়ে দেবে স্লগ ওভারে, সেরকম কেউ নেই। শান্ত আজকে মোটামুটি খেলেছে, কিন্তু তবু স্লো। সে অনেক ডট বল খেলে দিয়েছে। এবং এখন নিউজিল্যান্ডের মতো টিমের বিরুদ্ধে যদি 178 ডট বল খেলে দেয়, তাহলে সেখানে ম্যাচ কি থাকবে আর? ওখানেই ম্যাচ চলে যাবে বাইরে। তার উপর আবার ফিল্ডিংয়ের যা ছিরি, সচিন রবীন্দ্রনের মতো একটা ব্যাটসম্যান, তার যদি ক্যাচ মিস হয় তো সে একটা ম্যাচ কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে, সে আজকে প্রমাণ করে দিয়েছে। তো এই, তবে আমি যা বলবো, নিউজিল্যান্ডের বোলিং দেখে যা মনে হচ্ছে তারা যথেষ্ট প্রিপারেশন নিয়ে এসছে। স্পেশালি ইন, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে নিউজিল্যান্ডের মতো টিমের স্পিনার তারা সাউথ এশিয়ার মাটিতে এইরকম বল করে তাদেরকে আবার এশিয়ান টিমের ব্যাটসম্যান থেকে কাবু করে দিচ্ছে। তবে আমি যে বলবো, ধর নিউজিল্যান্ড এখন পাকিস্তানের দুটি ম্যাচ খেলেছে, পাকিস্তানের সাথে আর বাংলাদেশের সঙ্গে, তাদের সঙ্গে হয়তো অতটা সেইভাবে ডিল করতে পারেনি। তবে আমি বেশি
ই করে আছি যে ইন্ডিয়ার সঙ্গে তারা কিভাবে খেলে, কারণ ইন্ডিয়ার মিডিল অর্ডার্সে যথেষ্ট স্পিন ভালো খেলা প্লেয়ার অনেক আছে, তো সেখানে ব্রেসওয়েল স্যান্টেনার কেমন করে সেটা অবশ্যই দেখার, এবং লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এই ছিল তো আজকের ম্যাচের বিশ্লেষণ। তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্টে। ওকে।